আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে এই ঘটনাটি অবশ্যই একটা ইমেইল থেকে পড়ব। এন্ড এই ইমেলটা পাঠিয়েছেন আপনাদেরই কেউ একজন, এবং তার নামটাও আমি দেখি পড়া যাবে কিনা। যেভাবে আছে সেভাবে পড়ছি, যেভাবে লেখা আছে আর কি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত এফএমের সকল শ্রোতাবৃন্দ। যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটা আমার দাদুর কাছ থেকে শোনা। ঘটনায় চলে যাচ্ছি। আমার দাদুর বয়স তখন 12 থেকে 14 বছর ছিল। তখনকার সময় খুব কম মানুষই পড়াশোনা করত। আমার দাদু তেমন পড়াশোনা করেন নাই। আমার দাদুর বাবা কাজ করতেন। তাদের বাড়ি থেকে প্রায় 2-3 মাইল ছিল সেখানে, এবং সেটা খেতে কাজ করতে, এবং সেই ক্ষেতটা ছিল বাড়ি থেকে 2-3 মাইল। আমার দাদু আমার বাবার সাথে কাজে যেতেন। আমার দাদুদের সাথে তাদের বাড়ির আরো বেশ কিছু মানুষও খেতে কাজ করতে যেতেন। আমার দাদুর বাবা যখন খেতে কাজ করতেন তখন দাদু ক্ষেতের আশেপাশে খেলা করতেন। কোনো সময় কখনো কখনো তিনি খেলতে খেলতে অনেক দূরেও চলে যেতেন। তেমনি একদিন আমার দাদুর বাবা কাজ করছিলেন। কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল তিনি টেরও পেলেন না। এক পর্যায়ে তিনি খেয়াল করলেন যে তার সাথে কাজ করতে আসা আশেপাশের লোকজনগুলো চলে গিয়েছে। তিনিও আস্তে আস্তে কাজ গুছাতে শুরু করলেন। গুছাতে গুছাতে তিনি তার ছেলেকে ডাকতে লাগলেন, কিন্তু তিনি তাকে আশেপাশে খুঁজে পেলেন না। তিনি এদিক ওদিক খোঁজাখুঁজির পর তাকে একটা বাড়ির উঠানে পেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন মহিলা কান্না করছেন। সময় তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। মহিলাটিকে কান্না করার কারণ তিনি জিজ্ঞেস করলেন এবং জানতে পারলেন যে তার স্বামী মারা গিয়েছে, এবং তখনকার সময় নাকি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক দূরে ছিল, আর মহিলাটির বাড়ির আশেপাশে কোনো বাড়িও ছিল না। তখন আমার দাদুর বাবা মহিলাটিকে বললেন যে আগুন নিয়ে লাশটার পাশে বসে থাকার জন্য, এবং কোনো অবস্থাতেই যেন লাশটিকে একা ফেলে না যান তিনি। এই বলে আমার দাদুর বাবা এবং আমার দাদু তাদের বাড়ি থেকে চলে আসলেন অন্যান্য লোকদের ডেকে আনার জন্য। আসল ঘটনাটা ঘটল ওনাদের চলে আসার পর। মহিলাটি হ্যারিকেন নিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি একজন লোকের আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন কে। লোকটি বলল একজন লোক রাস্তায় যাওয়ার সময় ওনাকে বলেছেন যে এখানে একজন লোক মারা গিয়েছে, তাই তিনি সাহায্য করার জন্য এসেছেন। লোকটি মহিলাকে বললেন উনি যেন অন্য রুমে গিয়ে বসেন। মহিলাটিও অন্য রুমে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর মারা যাওয়া লোকটির রুমে রাখা ছিল যে রুমে, সেই রুম থেকে হঠাৎ করে অন্যরকম আওয়াজ আসতে শুরু করল। কেমন যেন হাড় ভাঙার মতো একটা আওয়াজ। মহিলাটি ভয় পেয়ে গেলেন। তিনি বেড়ার ফাঁক দিয়ে কি হচ্ছে দেখার জন্য ওই ঘরে গেলেন, দেখার চেষ্টা করলেন। তখন তিনি দেখলেন যে লোকটি সাহায্য করতে এসেছিল তার সারা শরীরে শুধু চোখ। একটি মানুষ, তার সারা শরীরে চোখ। এই দৃশ্যটি দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান। ভয়ে তিনি বাইরে চলে আসেন এবং চিৎকার করতে শুরু করলেন। আল্লাহর অসীম রহমত, ততক্ষণ আমার দাদুর বাবাও আরো কিছু লোক নিয়ে চলে এসেছেন। তারা মহিলাটির আওয়াজ শুনে এক প্রকার দৌড়ে তাড়াতাড়ি মহিলাটির কাছে এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তখন মহিলাটি বললেন তিনি যাওয়ার পর একজন লোক এসেছিল তার কাছে, এবং পুরো ঘটনাটি তিনি বললেন, এবং তিনি বললেন যে কি কি ঘটেছিল। যাই হোক, এবং তিনি সেই ঘটনাটি বলার পরে তিনি বলেন সবাই সে তাকে খুঁজতে গেল এবং গিয়ে দেখলো যে ওইখানে কেউ নেই। লাশটি অর্ধেক নেই, মাথা বুক পর্যন্ত আছে। এই দৃশ্যটি দেখে সবাই ভয় পেয়ে যান এবং এরপর সিদ্ধান্ত হলো যে লাশটিকে এখনই কবর দেওয়া হবে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, এটাই তিনি লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকেই আজকের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আরো একটি ভয়ঙ্কর এবং দুর্দান্ত লোমহর্ষক ঘটনা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আজকের এই ঘটনাটি আপনাদেরকে এক অন্যরকম শিহরণে শিহরিত করবে। যারা ভৌতিক ঘটনা ভালোবাসেন তারা সম্পূর্ণ ঘটনাটি শুনতে থাকুন।
প্রিয় দর্শক, আজকে যে ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি পাঠিয়েছেন খুলনা থেকে। তবে ওনার নাম পরিচয় শেয়ার করতে উনি নিষেধ করেছেন, এই জন্য আর কোনো কিছুই শেয়ার করছি না, শুধু ঘটনাটি শেয়ার করছি। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন এই ঘটনাটির সময়কাল বেশ আগের, আনুমানিক 1960 কি 65 সালের দিকে। আর এই ঘটনাটি ঘটে ওনারই সম্পর্কে এক নানা ওনার সাথে। ওই নানার নাম তাইজউদ্দিন। তাইজউদ্দিন নানা তখন খুবই অল্প বয়স্ক একজন যুবক ছিলেন। তখনও পর্যন্ত উনি বিবাহ করেন নাই। উনি পেশায় একজন কৃষক ছিলেন। উনি নিজের জমিতেও কাজ করতেন, আবার পাশাপাশি অন্যের জমিতেও কামলা দিতেন। তখনকার সময় কৃষকদের কিন্তু ফসল উৎপাদন করতে খুবই পরিশ্রম করতে হতো, কারণ এখনকার ডিজিটাল যুগের মতো কিন্তু তখনকার সময় এই কৃষিকাজের সরঞ্জামগুলা ছিল না। তখন জমি গরুর মাধ্যমে হাল চাষ করতে হতো, অথবা কোদালের মাধ্যমে কুপিয়ে কুপিয়ে জমি তৈরি করতে হতো। নানা রকম একটা পরিশ্রমের প্রসেসের মাধ্যমেই ফসল আবাদ করতে হতো। আর ভীষণ রোদে পুড়ে এমন হাড় ভাঙা খাটনি করতে করতে কিন্তু তাদের মন মেজাজ বেশ কর্কশ হয়ে যেত। আর এই জন্যই তাদের কিন্তু মাঝে মাঝে বিনোদনের প্রয়োজন হতো। আর তখনকার সময় তো আর এই আধুনিক যুগ ছিল না, তখন বিনোদনের মাধ্যমগুলা ছিল বাউল গান, জারি গান, তারপরে যাত্রাপালার যত আয়োজনগুলো হতো, এর মাধ্যমে কৃষকেরা তাদের মনের মধ্যে একটু মনোরঞ্জন করতেন। আর এই কারণে এই সমস্ত অনুষ্ঠানগুলা যত দূর দূরান্তেই অনুষ্ঠিত হতো, দেখা গেছে অনেক দূর দূরান্তের লোকও কিন্তু এখানে গিয়ে হাজির হতো। আর এই ধরনের যত অনুষ্ঠান হয় এগুলা কিন্তু বেশিরভাগ সব শীতের দিনে অনুষ্ঠিত হয়, কারণ দেখা গেছে অনেক মানুষ যখন একসাথে জড়া হয় তখন ওই জায়গার পরিবেশটা এমনিতেই অনেক ভারী হয়ে ওঠে। আর যদি গরমকালে এত মানুষ এক জায়গায় জড়ো হয় তাহলে সেখানে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে, অনেক মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য শীতকালেই কিন্তু এই অনুষ্ঠানগুলো বেশি হয়। তো এমনই এক শীতের দিন এই তাইজউদ্দিন নানাদের গ্রামের 2-3 গ্রাম দূরে এক যাত্রাপালার অনুষ্ঠান আয়োজন করা হয়। তো গ্রামের মানুষজনের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে যেই রাতে এই যাত্রাপালা অনুষ্ঠিত হবে ওই দিন সকলেই তাড়াতাড়ি তাদের কৃষি জমির কাজ শেষ করে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু আগেই ওই গ্রামের দিকে রওনা করলো, কারণ সকলেই চায় একটু সামনের দিকে বসার জন্য, যাতে অনুষ্ঠানটা একটু ভালোভাবে উপভোগ করা যায়। তো ওই নানাও ওই দিনকার মতো তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বিকাল আনুমানিক 4টা-5টার দিকে রওনা শুরু করলেন। নানার এক হাতে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে হারিকেন আর কিছু দরকারি জিনিসপত্র, আরেক হাতে একটা লাঠি ছিল। তো নানা হাঁটতেছেন, আর শীতের দিনে কিন্তু অনেক জলদি সন্ধ্যা নেমে আসে, 4টা-5টার দিকেই সন্ধ্যা নেমে আসে কিন্তু। তো নানা হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে দেখলেন সন্ধ্যা নেমে আসলো, আর সন্ধ্যার পরপরই পূব আকাশে উঁকি দিল চাঁদ, কারণ ওই রাতটা ছিল একদম ভরা পূর্ণিমা। অল্প কিছু সময়ের মধ্যেই চাঁদটা তার প্রকোপ আকার ধারণ করলো। নানা চিন্তা করলেন এই চাঁদের আলোতেই রাস্তা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তাই ওনার ব্যাগ থেকে হারিকেনটা বের না করে এই চাঁদের আলোতে নানা পথ চলতে থাকলেন। গ্রামের ফসলি জমির মাঝে আঁকা বাঁকা মেঠো একটা পথ, এই মেঠো পথ ধরেই নানা লাঠি ভর করে করে এগিয়ে যাচ্ছেন। পরিবেশটা চাঁদের আলোয় চারপাশ ঝকঝকে হয়ে আসছে, আশেপাশে দূর দূরান্তের দৃশ্য দেখা যাচ্ছে, তবে তা চাঁদের আলোয় কালো অবয়বের মতো। নানা এমনই এক পথ ধরে হেঁটে যাচ্ছেন সেই যাত্রাপালার অনুষ্ঠানে। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে নানা যাত্রাপালার অনুষ্ঠানে গিয়ে পৌঁছেও গেলেন। যাত্রাপালা বেশ অনেক সময় ধরে দেখলেন। দেখতে দেখতে একটা সময় নানা খুব ক্লান্ত অনুভব করলেন, কারণ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেছে, আর রাতের বেলা এত একটা দূরের পথ উনি পাড়ি দিয়েছেন। ক্লান্ত লাগা তো স্বাভাবিকই, তাই না? যতই বিনোদন উপভোগ করুক না কেন, একটা সময় তো শরীর আর সায় দেয় না। তো এই কারণে নানা চিন্তা করলেন, না অনেকক্ষণ তো দেখলাম, তো এখন বাড়ি ফিরে যাই, কারণ কালও তো আবার সেই হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। এই চিন্তা করে নানা রওনা করলেন। নানা রওনা করার আগে হারিকেনটা উনি জ্বালিয়ে নিলেন। এরপরে উনি জনবহুল এলাকাটা পার করে ফসলি জমিতে নেমে পড়লেন, সেই আগের রাস্তায়। তবে এখন শিশির কণাগুলা রাস্তার যেই ঘাসগুলা এগুলাকে একদম ভিজিয়ে দিয়েছে। আর ফসলের জমিতে যে ফসলগুলার
ছিল ওই ফসলগুলাতে কুয়াশা এসে ভিড় জমিয়েছে। চাঁদের আলোয় কুয়াশাগুলা ধীরে ধীরে বাতাসে উড়ে বেড়াচ্ছে। আবার দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক, আবার আশেপাশের গাছ থেকে ভেসে আসছে নিশাচর প্রাণীর বা পাখির আওয়াজ। এমনই এক পরিবেশের মধ্য দিয়ে নানা হেঁটে যাচ্ছেন। নানা চিন্তা করলেন, আশেপাশের পরিবেশ তো চাঁদের আলোয় বেশ ঝকঝকেই দেখা যাচ্ছে, তো আর হারিকেনটা জ্বালিয়ে লাভ নাই, হারিকেনটা বন্ধ করে দিই। যেই চিন্তা সেই কাজ। নানা ওনার হারিকেনটা বন্ধ করে দিয়ে চাঁদের আলোয় পথ চলতে থাকলেন। চলতে চলতে প্রায় অনেকটা পথ পাড়ি দিলেন। ওনার গ্রামের কাছাকাছি উনি চলে এসেছেন। তো ওনার আশেপাশে কিন্তু কেউ ছিল না, একদম একা ছিলেন উনি। তো নানা হাঁটছেন, হাঁটতে হাঁটতে নানা লক্ষ্য করলেন ওনার হাতে থাকা হারিকেনটা যেমন মনে হলো জ্বলে উঠলো। নানা উনি হারিকেনের দিকে লক্ষ্য করলেন, দেখলেন সত্যি তো হারিকেনটা জ্বলে উঠেছে। এটা কিভাবে সম্ভব? উনি স্বাভাবিকভাবেই চিন্তা করলেন, হয়তোবা আমি যখন হারিকেনটা বন্ধ করেছি, একেবারে বন্ধ হয় নাই, সামান্য আগুন ছিল, তো এই পথ ধরে হাঁটতে হাঁটতে হয়তোবা কোনো একটা ঝাঁকির মাধ্যমে হারিকেনটার আগুনটা এখন আবার বেড়ে গেছে। এই চিন্তা করে নানা হারিকেনটা আবার বন্ধ করে দিলেন। আবার কিছুটা পথ যাওয়ার পরে হারিকেনটা আবার জ্বলে উঠল। নানা এবার একদম শিওর ছিলেন উনি তো এইবার হারিকেনটা সত্যি বন্ধ করেছিলেন, তবে এইবার হারিকেনটা কি করে জ্বলে উঠলো এই চিন্তা করে নানা একটু ভয় পেতে শুরু করলেন। এইবারও হারিকেনটা উনি বন্ধ করলেন। বন্ধ করে উনি যখন হাঁটা শুরু করলেন, তখন আবার সাথে সাথেই হারিকেনটা দুপ করে জ্বলে উঠলো। নানা এবার বেশ ভয় পেতে শুরু করলেন। এরই মাঝে নানা লক্ষ্য করলেন উনি যেখানে দাঁড়িয়ে আছেন এর থেকে কিছুটা সামনে একটা জমি থেকে ছোট্ট ছোট্ট কিছু বামন আকৃতির অবয়ব এক অদ্ভুত ধরনের লণ্ঠন হাতে নিয়ে এই জমির আইলের মধ্যে উঠে আসলেন। প্রায় 8-10টা অবয়ব, সব সিরিয়ালে একটার পিছনে আরেকটা, আরেকটার পিছনে আরেকটা। নানা এইটা দেখে ভাবেন, এইটা কি? এটা তো কোনো স্বাভাবিক বিষয় না, এখন তো আমি বেশ একটা বিপদের মধ্যে পড়ে গেছি। এই চিন্তা করে নানা যখন দৌড় দিবেন, তখন উনি দেখলেন ওনার পা গুলা একদম জমে গেছে। ওনার পা 1 ইঞ্চিও উনি নাড়াতে পারছেন না। আর উনি লক্ষ্য করছেন ধীরে ধীরে উনি মাটির নিচে ডেবে যাচ্ছেন। মনে হচ্ছে উনি কোনো একটা চূড়া বালিতে পড়ে গেছেন। ওনার পায়ের বেশ অনেকটা অংশ মাটির নিচে ডেবে গেছে। উনি তখন ওনার মনের অজান্তেই দোয়া দুরূদ পড়তে শুরু করলেন, কিন্তু উনি অনেক দোয়া দুরূদ ভুলে গেছেন। এখন উনি কোনো দোয়া দুরূদই মনে করতে পারছেন না, তবে যতটুকু পারছেন ততটুকুই উনি পড়তে শুরু করলেন। এরই মাঝে নানা লক্ষ্য করলেন ওই অবয়বগুলা কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে আবার পিছন দিকে ঘুরলো। পিছন দিকে ঘুরে মনে হলো নানার দিকে অবয়বগুলা তাকালো। এই অবয়বগুলা ছোট্ট ছোট্ট একদম বামন আকৃতির, মনে হয় 2 থেকে 2.5 বছরের কোনো বাচ্চা। প্রত্যেকটার পরনে কালো হুডির মতো ছিল, হাতে একটি ছোট্ট লণ্ঠনের মতো ছিল নানার ভাষ্য মতে। এইগুলা নানার দিকে এগিয়ে আসতে থাকলেন। নানা উনি এই দৃশ্য দেখার পরে যখনই উনি পিছন দিকে ঘুরে দৌড় দিবেন, তখন উনি বুঝতে পারলেন ওনার এখন কোমর পর্যন্ত মাটির নিচে ডেবে গেছে। উনি তখন মনে মনে ভাবলেন আজকেই বোধহয় আমার শেষ দিন, এইখানেই মনে হয় আমার মৃত্যু হবে। আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়তে থাকলেন এই দোয়া। একটা সময় উনি লক্ষ্য করলেন অবয়বগুলো ওনার বেশ কাছাকাছি চলে এসেছে। উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি বেহুশ হয়ে গেলেন। এরপরে ওনার যখন হুঁশ ফিরল, উনি দেখলেন উনি বাড়িতে। উনি তো বেশ অবাক, ওই রাতে যেই ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে ওনার সাথে, ওনার তো বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। তবে উনি বাড়িতে কি করে আসলেন? তখন উনি জিজ্ঞেস করলেন বাড়ির মানুষদেরকে, আমি বাড়িতে কি করে আসলাম? তখন বাড়ির সবাই বললেন ওই রাতে ওনার গ্রামেরই কিছু লোক যাত্রাপালা দেখে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তখন নানাকে দেখতে পান ধান ক্ষেতের আইলের এক পাশে অচেতন হয়ে পড়ে আছে। তখন ওনারা এই নানাকে চিনতে পারলেন, আরে এটা তো তাইজুদ্দিন। ওনারা তখন ধরাধরি করে নানাকে বাড়িতে পৌঁছে দিয়ে যান। নানা
বাড়ির লোকের মুখে এই কথা শোনার পরে তখন উনি ওনার সাথে ঘটে যাওয়া ঘটনা সবকিছু খুলে বললেন। এরপরে নানা কিছুটা সুস্থ হওয়ার পরে উনি ভালো একটা হুজুরের কাছে গিয়ে এই কথাগুলা মানে ওই রাতের ঘটনাগুলা সমস্ত কিছু খুলে বললেন। ওই হুজুর পরবর্তী সময় নানাকে জানিয়েছেন আসলে ঘটনাটা। নানা যেই রাতে যাত্রাপালা দেখে বাড়ি ফিরছিলেন ওই রাতটা একদম পূর্ণিমার রাত ছিল। আর ওই পূর্ণিমার রাতে একদল বামন জিন তারা তাদের নির্দিষ্ট একটি রিচুয়ালে বের হয়েছিল। এই বামন জিনগুলো নাকি প্রতি বছরই এরকম একটা নির্দিষ্ট রিচুয়াল করে থাকে। এইটা নাকি তাদের গোত্রেরই একটা রেওয়াজ। যাই হোক, ওরা যখন তাদের এই রিচুয়াল করছিল তখন নানা তাদের এই রিচুয়ালের সামনে পড়ে যায়। আর এই কারণেই নানাকে শুরুতে ভয় দেখায় তার হারিকেনের আলো জ্বালিয়ে। নানা যখন শুরুর দিকে ভয় পাচ্ছিল না তখন তারা সামনাসামনি দেখা দেয়, কিন্তু নানার ভাগ্য ভালো হওয়ার কারণে ওই যাত্রায় নানা প্রাণে বেঁচে যায়। এটাই ছিল ঘটনা। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই এপিসোডটি জানাতে কিন্তু ভুলবেন না। জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আর হ্যাঁ, আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না। আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন ইমেল আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইমেলটি bhutfmbd0235@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা ঘটনা পাঠাতে পারবেন। আরো ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। তো প্রিয় লিসেনার, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি অনেক দূর এগোতে পারবো এবং আপনাদেরকে একটা উপহার দিতে পারবো, অন্যরকম ভয়ের জগৎ। আমি চাই আপনাদেরকে নিয়ে এক নতুন ভয়ের জগতে হারিয়ে যেতে, যেখানে ক্ষণে ক্ষণে শিহরিত হব ভয়ের এক অন্যরকম অনুভূতিতে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল আজকের এই এপিসোড। বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, ভূত এফএমবিডির সাথেই থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং